পশ্চিমবঙ্গকে কে তৈরি করেছিলেন? প্রশ্নটা নতুন নয়, কিন্তু আশ্চর্যের বিষয়, স্বাধীনতার ৭৫ বছরেরও বেশি সময় পরে আমরা আবার সেই পুরনো বিতর্কে ফিরে এসেছি। কেউ বলেন পশ্চিমবঙ্গের প্রধান স্থপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আবার কেউ বলেন এটা ইতিহাসের অতি সরলীকরণ। কেউ প্রশ্ন করেন, আরে ওনার তো মাত্র একটা ভোট ছিল। আবার কেউ বলেন নেহেরু ছিলেন, প্যাটেল ছিলেন, বিধানচন্দ্র রায় ছিলেন, তাহলে শুধু শ্যামাপ্রসাদের নামেই এত শোনা যায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল রাজনৈতিক দর কষাকষি, জনমত, আন্দোলন, কৌশল আর নেতৃত্বের এক জটিল ইতিহাস। আজ আমরা কোনো রাজনৈতিক দলের ভাষায় কথা বলবো না। আমরা খুঁজে দেখব 1947 সালের পশ্চিমবঙ্গের জন্মের পেছনে কারা ছিলেন, আর কেন এই ইতিহাসের আলোচনায় বারবার ফিরে আসে একটাই নাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। চলুন ফিরে যাই 1946-47 সালের সেই অগ্নিগর্ভ সময়ে, যখন ঠিক হচ্ছিল বাংলার ভবিষ্যৎ। আপনারা দেখছেন 294 নেটওয়ার্ক। সাল, অবিভক্ত বাংলা। আজকের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ তখন একসাথে। মুসলিম লীগ পাকিস্তানের দাবিকে আরও জোরালো করছে। তারপর এলো 16ই আগস্ট 1946, ডাইরেক্ট অ্যাকশন ডে। কলকাতার রাস্তায় আগুন, রক্ত, হত্যা, হাজার হাজার মানুষ প্রাণ হারালেন। ইতিহাস একে মনে রেখেছে গ্রেট ক্যালকাটা কিলিং নামে। তারপর নোয়াখালী, তারপর আরও সাম্প্রদায়িক উত্তেজনা। বাংলার বহু হিন্দু পরিবার প্রথমবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলো। এই সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা সিদ্ধান্তে পৌঁছান, যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে, নইলে বাংলার হিন্দুরা স্থায়ীভাবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ শাসনের অধীনে চলে যাবে। পরবর্তীকালে তিনি এই আশঙ্কাকে পারপেচুয়াল মুসলিম রুল হিসাবে ব্যাখ্যা করেছিলেন। আজ আমরা তার সাথে একমত হতেও পারি, নাও হতে পারি, কিন্তু একটা বিষয় অস্বীকার করা কঠিন। 1946 সালের শেষ দিক থেকে বাংলা ভাগের দাবিকে ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনে পরিণত করার কাজে তিনি সামনে এসে দাঁড়িয়েছিলেন। ইতিহাস বদলাতে লাগে সংগঠন, লাগে মানুষ, লাগে নেতৃত্ব। এই সময়েই গড়ে ওঠে বেঙ্গল পার্টিশন লীগ। এর লক্ষ্য ছিল স্পষ্ট, বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলকে ভারতের মধ্যে রাখা। এই আন্দোলনের মেরুদণ্ড ছিল বাংলার হিন্দু ভদ্রলোক সমাজ। জমিদার, আইনজীবী, অধ্যাপক, ব্যবসায়ী, সাংবাদিক, সরকারি কর্মচারী, শিক্ষিত, মধ্যবিত্ত। শ্যামাপ্রসাদ তাদের বোঝাতে শুরু করলেন, এটা শুধু ধর্মের প্রশ্ন নয়, এটা ক্ষমতার প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন, আর সবচেয়ে বড় কথা ভবিষ্যতের প্রশ্ন। একজন একজন করে বাংলার প্রভাবশালী মানুষকে তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে শুরু করলেন, কারণ তিনি জানতেন জনমত না বদলালে মানচিত্রও বদলাবে না। বাঙালি হিন্দু কেন্দ্রীয় আইনসভার সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক। এখানে উপস্থিত ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, এসি চ্যাটার্জি এবং আরও বহু প্রভাবশালী নেতা। এই বৈঠকেই প্রথমবার বাংলা ভাগের দাবি একটা সুসংগঠিত রাজনৈতিক রূপ পায়। একটা ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়, বাংলা ভাগ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে ভারতের মধ্যে রাখার দাবি জানানো হয়। আজ হয়তো এটাকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু 1947 সালের মার্চ মাসে এই সিদ্ধান্ত ছিল এক বড় রাজনৈতিক মোড়। কারণ এখান থেকেই বাংলা ভাগের দাবি সর্বভারতীয় রাজনৈতিক আলোচনায় প্রবেশ করতে শুরু করে। অনেকেই ভাবেন বাংলা ভাগের আন্দোলন হঠাৎ করে শুরু হয়েছিল। আসলে তা নয়। 1947 সালের মার্চ আর এপ্রিল মাসের মধ্যে মাত্র কয়েক সপ্তাহে এমন কিছু ঘটনা ঘটেছিল যা বাংলার ভবিষ্যৎ বদলে দেয়। প্রথমে কলকাতা, 15ই মার্চ 1947। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভাপতিত্বে কলকাতায় এক বিশাল সম্মেলন বসে। বাংলার বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি আসেন। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, সমাজ নেতা, এমনকি বহু প্রাক্তন বিপ্লবীও। কলকাতার সেই সভায় প্রথমবার সংগঠিতভাবে বলা হয়, যদি ভারত ভাগ হয় তাহলে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে নিয়ে আলাদা প্রদেশ গঠন করতে হবে। অন্য কথায়, সেদিন সভাঘরের ভেতরে ভবিষ্যতের পশ্চিমবঙ্গের এক রাজনৈতিক খসড়া আঁকা হচ্ছিল।
কিন্তু শ্যামাপ্রসাদ বুঝেছিলেন শুধু কলকাতার সভাঘরে বসে ইতিহাস লেখা যায় না, মানুষকে সঙ্গে নিতে হবে, গ্রাম বাংলাকে সঙ্গে নিতে হবে। আর সেই কারণেই মাত্র কয়েক সপ্তাহ পরে আন্দোলনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। 4 থেকে 6 এপ্রিল অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক হিন্দু সম্মেলনে বাংলা ভাগের দাবি আরও জোরালোভাবে সামনে আসে। কলকাতার সভা ছিল ভাবনার সভা, তারকেশ্বর ছিল কর্মের সভা। কলকাতায় আলোচনা হয়েছিল কেন আলাদা প্রদেশ দরকার, তারকেশ্বরে আলোচনা হলো ঠিক আছে এবার সেটা বাস্তবায়ন করা হবে কিভাবে। এখানে বাংলা ভাগের সমর্থনে প্রস্তাব গৃহীত হয়, সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত হয়, আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি হয়। এক জায়গায় ধারণার জন্ম হয়েছিল, অন্য জায়গায় সেই ধারণা আন্দোলনের রূপ পেয়েছিল। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি শুধু কয়েকজন নেতার আন্দোলন ছিল, নাকি সাধারণ মানুষের মধ্যেও এই দাবির সমর্থন বাড়ছিল? 23শে মার্চ অমৃতবাজার পত্রিকা একটা জনমত সমীক্ষার ঘোষণা করে। 1 মাস পর 23শে এপ্রিল প্রকাশিত ফলাফলে পত্রিকাটি দাবি করে অংশগ্রহণকারীদের 98.6% বাংলা ভাগের পক্ষে আর মাত্র 0.6% অবিভক্ত বাংলার পক্ষে। সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, মাত্র কয়েক মাসের মধ্যে বাংলা ভাগের প্রশ্ন জনমতের কেন্দ্রে উঠে এসেছিল। এই পরিবর্তন রাতারাতি আসেনি, এর পেছনে ছিল কলকাতার সম্মেলন, তারকেশ্বরের অধিবেশন, জেলায় জেলায় সভা, প্রচার, সংগঠন আর একটানা রাজনৈতিক প্রচেষ্টা। শুধু বাংলা ভাগ না, ইউনাইটেড বেঙ্গলের বিরুদ্ধে লড়াই। এখানেই ইতিহাস আরও জটিল হয়ে ওঠে, কারণ 1947 সালের লড়াই শুধু বাংলা ভাগ বনাম অবিভক্ত বাংলা ছিল না। মে মাসে সামনে আসে ইউনাইটেড বেঙ্গল প্ল্যান। এর প্রধান মুখ ছিলেন শরৎচন্দ্র বোস এবং হুসেন সোহরাওয়ার্দী। তাদের প্রস্তাব ছিল অবিভক্ত বাংলা ভারত বা পাকিস্তান কোনোটারই অংশ হবে না, একটা স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠিত হবে। আজ অনেক ইতিহাসবিদ মনে করেন এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক। শ্যামাপ্রসাদ এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন অবিভক্ত স্বাধীন বাংলা শেষ পর্যন্ত মুসলিম লীগের রাজনৈতিক প্রভাবের অধীন হয়ে পড়তে পারে, পশ্চিমাঞ্চলের হিন্দুরা নিরাপত্তাহীন হয়ে পড়তে পারে। এখান থেকেই বাংলা ভাগ বনাম ইউনাইটেড বেঙ্গল বিতর্ক চূড়ান্ত রূপ নিতে শুরু করে। শুধু মহাসভা নয়, কংগ্রেসকেও রাজি করাতে হবে। এখানেই আসল নেতৃত্বের পরীক্ষা, কারণ বাংলা ভাগ শুধু হিন্দু মহাসভার ভোটে সম্ভব ছিল না। কংগ্রেসকে পাশে চাই, বাংলার প্রভাবশালী সমাজ নেতাদের পাশে চাই। এই সময় বাংলা ভাগের সঙ্গে যুক্ত হতে শুরু করেন ডক্টর বিধানচন্দ্র রায়, ক্ষিতীশচন্দ্র নিয়োগী, নলিনীরঞ্জন সরকার, NC চ্যাটার্জি, স্যার যদুনাথ সরকারের মতো বহু বিশিষ্ট ব্যক্তি। মে মাসে স্যার যদুনাথ সরকারের সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে 76টিরও বেশি জনসভা অনুষ্ঠিত হয়। এখানেই শ্যামাপ্রসাদের সবচেয়ে বড় সাফল্য। তিনি বাংলা ভাগকে শুধু একটা দলীয় দাবির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি এটিকে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক দাবিতে পরিণত করেছিলেন। এদিকে দিল্লিতে নেহেরু, প্যাটেল এবং কংগ্রেস হাইকমান্ডও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। বিশেষ করে প্যাটেল ক্রমশ বাংলা ভাগের বাস্তবতাকে মেনে নেওয়ার দিকে এগোচ্ছিলেন। এখন লড়াই দিল্লিতে। 23শে এপ্রিল 1947 ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সরাসরি সাক্ষাৎ করলেন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সাথে। এই বৈঠকেই শ্যামাপ্রসাদ যুক্তি দিলেন যে স্বাধীন অবিভক্ত বাংলা শেষ পর্যন্ত মুসলিম লীগের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত হতে পারে, কলকাতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। 2রা মে 1947 তিনি মাউন্টব্যাটেনকে এক দীর্ঘ স্মারকলিপি পাঠান, যেখানে তিনি জনসংখ্যার তথ্য দিয়েছেন, অর্থনৈতিক বিশ্লেষণ দিয়েছেন, প্রশাসনিক যুক্তি দিয়েছেন, কলকাতা বন্দর এবং শিল্পাঞ্চলের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এইভাবেই বাংলা ভাগের দাবি ব্রিটিশ প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। ইতিহাসে নিজের লোকের প্রশংসা খুব গুরুত্বপূর্ণ নয়, প্রতিপক্ষ কি বলছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। 24শে এপ্রিল 1947 দ্য স্টেটসম্যান লিখল, 10 সপ্তাহ আগে এটি ছিল একটি ছোট্ট মেঘ, আজ এটি ঝড়ে পরিণত হয়েছে। 15ই মে 1947 সোহরাওয়ার্দী স্বীকার করলেন পার্টিশনের প্রশ্নে হিন্দু মহাসভা হিন্দু সমাজের কল্পনাকে দখল করে নিয়েছে। বাংলার গভর্নর ফ্রেডরিক বারোজও স্বীকার করেছিলেন এই আন্দোলনকে আর উপেক্ষা করা সম্ভব নয়। 20শে জুন 1947 অবশেষে এলো সেই দিন।
বাংলা ভাগ হবে কি হবে না সিদ্ধান্ত নেওয়ার দিন। পশ্চিমাঞ্চলের সদস্যদের পৃথক অধিবেশন বসে। ফলাফল 58 ভোট বাংলা ভাগের পক্ষে, 21টি ভোট বিপক্ষে। এখন আবার সেই পুরনো প্রশ্নে ফিরে আসি, এই 58টি ভোট সবই কি শ্যামাপ্রসাদের দলের ছিল? না, কংগ্রেস ছিল, স্বাধীন সদস্য ছিল, বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ ছিল। কারণ 58টি ভোটের মধ্যে শ্যামাপ্রসাদের ভোট ছিল মাত্র একটি। কিন্তু সেই 58টি ভোটের পেছনে যে আন্দোলন, যে জনমত, যে সংগঠন, যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল, তার কেন্দ্রে ছিলেন একজন মানুষ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস আসলে একজন মানুষের গল্প নয়, এটা বহু মানুষের সংগ্রাম, বিতর্ক, মতপার্থক্য আর রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস। এখানে নেহেরু ছিলেন, প্যাটেল ছিলেন, বিধানচন্দ্র রায় ছিলেন, ক্ষিতীশচন্দ্র নিয়োগী ছিলেন, নলিনীরঞ্জন সরকার ছিলেন, এনসি চ্যাটার্জি ছিলেন, আর যদুনাথ সরকার ছিলেন, আর ছিলেন অসংখ্য পরিচিত এবং অচেনা মানুষ। কিন্তু ইতিহাসের আসল প্রশ্ন অন্য। এই দীর্ঘ লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠক কে ছিলেন? কে বাংলা ভাগের দাবিকে জনমতে পরিণত করেছিলেন? কে কলকাতা থেকে তারকেশ্বর, দিল্লি থেকে মাউন্টব্যাটেনের দরবার পর্যন্ত এই দাবিকে পৌঁছে দিয়েছিলেন? কে ইউনাইটেড বেঙ্গল পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে ধারাবাহিক রাজনৈতিক লড়াই করেছিলেন? ইতিহাসের দলিলপত্র বারবার একটা নামের দিকেই ফিরে যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের একমাত্র স্থপতি নন, কিন্তু তাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস লেখা অসম্ভব। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের ইতিহাসে তার নাম আজও উচ্চারিত হয় একজন প্রধান সংগঠক, প্রধান কৌশলবিদ এবং পশ্চিমবঙ্গের সৃষ্টির অন্যতম প্রধান স্থপতি হিসাবে। নমস্কার, আমি অর্ণব, আপনারা দেখছেন 294 Network.